রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইসরায়েলে নতুন হামলার ঢেউ ইরানের, একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত, অসহায় ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক, ইরানের হামলায় অচল ইসরায়েলের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হাইফা। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের টেলিফোন আলাপ, ইরান বিষয়ে বিপাকে ওয়াশিংটন। ইরান বলেছে যুদ্ধ বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না। পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম বন্ধের হুমকি ইসরায়েলের। ইরানের হামলায় গোটা ইসরায়েল যেন এখন উদ্বাস্তুর দেশ। অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে শনিবার সকালে ইরান 18তম অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বিবৃতিতে বলেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব, দক্ষিণে রাজধানী হাইফা, বীর আল সাবাহ সহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনা ও কমান্ড সেন্টার গুড়িয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সকালে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ আর ভবনে আগুন লাগার দৃশ্য দেখতে পায় তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরের বাসিন্দারা। বীর আল সাবাহর একটি সরকারি ভবনে মিসাইল হামলার ভিডিও প্রকাশিত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে। এই ভবনে ইসরায়েল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ শাখা পরিচালিত হতো। বীর আল সাবাহ হল ইসরায়েলের বেসামরিক ছদ্মবেশে মূলত একটি সামরিক শহর। এখানে বিভিন্ন বেসামরিক ভবনে মূলত পরিচালিত হয় সামরিক কার্যক্রম। এখানে অনেক ভবন রয়েছে যা দেখতে বেসামরিক, কিন্তু আসলে এগুলো সব সামরিক এলাকা। শহরটি ইসরায়েলের দক্ষিণে নেজেব ডেজার্টে অবস্থিত। এখানে রয়েছে ইসরায়েলের অনেক বড় বড় প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। ইরান শুক্র এবং শনিবার সকালে এই শহরে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় সফল হামলা পরিচালনা করেছে, যাতে হতবাক বর্তমানে ইসরায়েল। গোপনে সামরিক শহরে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া আবারও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। শনিবার সকালে ইসরায়েলের হামলায় ইরান ব্যবহার করেছে শাহেদ 136 নামক আত্মঘাতী ড্রোন ও প্রিসিশন গাইডেড মিসাইল। শাহেদ 136 একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। রাশিয়া ইরানের কাছ থেকে হাজার হাজার এসব ড্রোন সংগ্রহ করেছে এবং ইউক্রেনে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে এই ড্রোনের সাহায্যে। ইরান এবার ধ্বংসাত্মক এই ড্রোন ব্যবহার শুরু করল ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম লণ্ডভণ্ড করে দেওয়ার পর ইরান এখন একের পর এক ব্যবহার করতে শুরু করেছে তাদের মূল্যবান অস্ত্র। এসব মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করে দিয়ে এখন নিয়মিতভাবে আঘাত করে চলছে ইসরায়েলের সুনির্দিষ্ট সব লক্ষ্যবস্তুতে। IRGC বৃহস্পতিবার নতুন করে জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে তারা। এর ফলে তাদের প্রতিটি মিসাইল এখন আলিঙ্গন করতে হবে ইসরায়েলকে। ইসরায়েল কখনো বন্ধ করতে পারবে না এয়ার ডেড সাইরেন্স। IRGCর এই অঙ্গীকারের প্রমাণ দিয়েছে শুক্রবার এবং শনিবার সকালে। শুক্রবার ছিল ইসরায়েলের জন্য আরেকটি দুঃস্বপ্নের দিন। ইরানের শতাধিক প্রিসিশন গাইডেড মিসাইল আঘাত করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ আরও কয়েকটি শহরে। একের পর এক মিসাইলের আঘাতে আগুন ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। এর মধ্যে 40টিরও অধিক মিসাইল আঘাত করেছে হাইফা শহরে। হাইফা হলো ইসরায়েলের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। শুক্রবার হাইফায় ইরানের মিসাইল আক্রমণের পর অচল হয়ে পড়েছে এই বন্দরের কার্যক্রম। বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপিং কোম্পানি মায়রস্ক হাইফায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মায়রস্কের এই ঘোষণার পর অন্যান্য সমুদ্রগামী শিপিং কোম্পানিও হাইফা সহ ইসরায়েলের অন্যান্য বন্দর ব্যবহারের বন্ধ ঘোষণা করতে পারে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে শুক্রবার ইরানের মিসাইল আঘাত করেছে হাইফা বন্দরে, তবে তারা চেষ্টা করছে ইরানের মিসাইল প্রতিহত করার। ইরান শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রাজধানী তেল আবিবের দক্ষিণের হোলন শহরে। এই শহরটি ইসরায়েলের সমরাস্ত্র ও শিল্প প্রযুক্তির শহর হিসেবে পরিচিত। এখানে রয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির অনেক কারখানা ও অস্ত্র গুদাম, অন্যান্য অনেক প্রতিরক্ষা শিল্পের কারখানা। এই শহরে রয়েছে কেন্দ্রীয় তেল আবিবের অনেক বড় বড় প্রতিষ্ঠানের কমান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কেন্দ্র, যেমন ফিল্ড পুলিশ হেডকোয়ার্টার, টেকনোলজি কন্ট্রোল সেন্টার, হোলন ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক করেছে ইরান। এর ফলে ইরান এখন এসব ক্যামেরার সাহায্যে ইসরায়েলে তাদের মিসাইল হামলা এবং পরবর্তী ভিডিও ফুটেজ ও ক্ষয়ক্ষতির চিত্র লাভ করতে পারছে। ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরার তথ্য ইরানের হাতে চলে যাওয়াকে একটি বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে ব্লুমবার্গ। এতে বলা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন বেসরকারি সংস্থা জড়িত রয়েছে ইসরায়েলের অনেক অঞ্চলে নিরাপত্তামূলক ক্যামেরা পরিচালনার ক্ষেত্রে। তাদের মাধ্যমে ইরান এসব ক্যামেরা ট্যাপিং করার সুযোগ পেতে পারে। গোটা ইসরায়েলের প্রতিটি পথে প্রান্তরে বসানো হয়েছে
হাজার হাজার সার্ভেইলেন্স ক্যামেরা। এসব অনেক ক্যামেরা ইন্টারনেটের সাথেও যুক্ত। তবে ইরান কোন কোন এলাকার এবং কী পরিমাণ সার্ভেইলেন্স ক্যামেরা হ্যাক করেছে ও ট্যাপিং করার সক্ষমতা অর্জন করেছে তা উল্লেখ করেনি ব্লুমবার্গ। ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে। তেহরানের কাছে ইরানের একটি ঘাঁটিতে হামলায় কমপক্ষে 9 জন ইরানি সেনা নিহতের কথা জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে শুক্রবার জুমার নামাজের দিন রাজধানী তেহরান, ইস্পাহান, তাবরিজ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে লাখ লাখ ইরানি রাজপথে নেমে ধ্বংস ও মৃত্যুর স্লোগান দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মীর মার্সি বলেছেন, ইরানের পর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। উর্দু এবং আরবি ভাষায় 15 জুন পোস্টে তারা এই বক্তব্য শুক্রবার ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর জবাবে ইসরায়েলকে বলেছেন তাদের দিকে চোখ তোলার দুঃসাহস না করার জন্য। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 সহ আরও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেবল পাকিস্তান নয়, ইরানের পর ইসরায়েলের অন্যতম টার্গেট হল তুরস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সামনে রেখে তুরস্ক বর্তমানে নিজেদের রক্ষার প্রস্তুতি শুরু করেছে বলে খবর বেরিয়েছে। এর অংশ হিসেবে সামরিক মহড়া, দীর্ঘপাল্লার মিসাইল কর্মসূচি, সীমান্তে নতুন করে শক্তি সঞ্চয় সহ আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ সময় টেলিফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার বৈঠক নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে। সিএনএন লিখেছে, ইরান ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্রের দুই শত্রু রাষ্ট্রকে আবারও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিল। আবারও যুক্তরাষ্ট্র বিরোধী এই দুই শক্তির পেছনে অনেক দেশকে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে। আবারও যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে নিজেদের হাজির করার চেষ্টা করছে তারা। সিএনএনের খবরে বলা হয়েছে, টেলিফোনে উভয় নেতা ইসরায়েলের তীব্র নিন্দা করেছেন এবং চীনা নেতা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন এই যুদ্ধের জন্য। অপরদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার নতুন করে বলেছেন তারা ইরান ইসরায়েল যুদ্ধে জড়াবে না। ইরানের ভাইস প্রেসিডেন্ট মজিদ ফারহানি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে মাত্র একটি টেলিফোন কলে যুদ্ধ বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি সেটি কেন করছেন না আমার জানা নেই। সিএনএন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানকে তিনি একটি কূটনৈতিক সুযোগ দিতে চাচ্ছেন, আপনারা এখন কি করবেন? জবাবে মজিদ ফারহানি বলেন, যেখানে ট্রাম্প ইচ্ছে করলেই যুদ্ধ মুহূর্তে বন্ধ করতে পারেন, সেখানে আমাদেরকে কূটনীতির সুযোগ দেওয়ার কোনো মানে হতে পারে না। তিনি নেতানিয়াহুকে ফোন দিক যুদ্ধ বন্ধের জন্য, এটাই হলো সবচেয়ে সহজ আর কার্যকর কূটনীতি। শনিবার সিএনএন প্রকাশ করেছে ইরানি ভাইস প্রেসিডেন্টের এই সাক্ষাৎকার। সিএনএন তাকে প্রশ্ন করে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে হামলা চালাবে কিনা। জবাবে ইরানি ভাইস প্রেসিডেন্ট বলেন, এটা কেবল একটি পথ, আমাদের আরও অনেক অপশন রয়েছে এর উপযুক্ত জবাব দেওয়ার। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা বন্ধের নির্দেশ দেন। যুদ্ধ চলা অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না। জবাবে ট্রাম্প শুক্রবার বলেছেন, ইসরায়েলকে এই অনুরোধ করা তার জন্য কঠিন। শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের বলেছেন তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না, কারণ তাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। গোটা ইসরায়েল যেন এখন উদ্বাস্তুদের দেশ। আশ্রয়ের জন্য দিনরাত যখন ইসরায়েলিরা ছুটছে বাংকার, সাবওয়ে, রেল স্টেশন, টানেল, গ্যারেজ আর বম্ব শেল্টারের দিকে। এ যেন আরেক গাজা, আরেক ফিলিস্তিনিদের চেহারা এখন দেখা যাচ্ছে ইসরায়েলে। বিলাসী জীবনযাপন ছেড়ে লাখ লাখ ইসরায়েলি এখন ঠাসাঠাসি করে বসবাস করছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় উদ্বাস্তে পরিণত হয়েছে গাজার 23 লাখ ফিলিস্তিনি। সবাই মাটির সাথে মিশে গেছে তাদের প্রায় সবার বাড়িঘর। আশ্রয় শিবিরে আশ্রয় নিলেও ইসরায়েলের বিমান হামলা থেকে প্রাণ বাঁচাতে পারেনি অনেক ফিলিস্তিনি। ইসরায়েলের নির্বিচারী ধ্বংস আর লাখ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তুদের জীবনের ট্র্যাজেডি অনুধাবনের জন্য কোনো ক্ষমতা নেই ইসরায়েলিদের। অনেক ইসরায়েলি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করলেও অনেকেই ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার পক্ষে, কারণ ফিলিস্তিনি মুসলমান মাত্রই তাদের কাছে সন্ত্রাসী, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটাই ছোটবেলা থেকে শেখানো হয় ইসরায়েলিদের। গাজার গণহত্যার মধ্যেও যেসব উগ্র ইসরায়েলি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করত ফিলিস্তিনিদের হত্যার জন্য, আজ তারাও ফিলিস্তিনিদের মতো আশ্রয় নিয়েছে বাংকারে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলের 1 কোটি জনসংখ্যার প্রায় 80 ভাগই এখন বাংকারে। যুদ্ধের অনেক আগে থেকে সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন নেতানিয়াহু, তার সরকার, আর্মি ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সব কর্মকর্তারা। এদিকে দিন দিন ইরানের হামলা তীব্রতর হওয়ায় বাংকারের সংকট দেখা দিয়েছে। সব মানুষের বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। সাধারণ মানুষকে আশ্রয়হীন রেখে নিজেরা নিরাপদ বাংকারে অবস্থান করায় ক্ষোভ বাড়ছে নেতানিয়াহু সরকারের প্রতি।
ইরান ইসরায়েলের সরাসরি সংঘর্ষ এক সপ্তাহ পেরিয়ে গেছে। প্রতিদিনই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্য দিয়ে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তবে প্রশ্ন একটাই, এই যুদ্ধ আর কতদিন চলতে পারে? আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত। যুক্তরাষ্ট্রের সাবেক এবং বর্তমান প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ওয়াশিংটনের এক সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে বলেন, এটি মাস নয় বরং দিনের ব্যাপার। সময় ইরানের চেয়ে ইসরায়েলের পক্ষেই বেশি কাজ করছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের রয়েছে উন্নত প্রযুক্তির অস্ত্র ও গভীর মজুত, আর ইরান সামরিক দিক থেকে অব্যবস্থাপনার শিকার। বিশেষত সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর। তবে এই যুদ্ধ ইসরায়েল বা ইরানের জন্য যতটা চ্যালেঞ্জের, ততটাই জ্বালানির মতো করে পড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার। এক সাবেক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেন, এই যুদ্ধ আমাদের মিসাইল রিজার্ভ খেয়ে ফেলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যেসব অভিযান চালিয়েছে সেখানেও বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে, বিশেষত SM-2, SM-3 এবং SM-6। তার উপর ইউক্রেন যুদ্ধেও বিশাল সংখ্যক গোলাবারুদ সরবরাহ করা হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের সামরিক গবেষণা পরিচালক মাইকেল আইজেনস্ট্যাড বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও চীন বা কোরীয় উপদ্বীপে যদি নতুন সংকট শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের মজুতকৃত অস্ত্র নিয়ে বড় প্রশ্ন দেখা দেবে। তার মতে এখন শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও নিজেদের অস্ত্র ভান্ডার দ্রুত পুনর্গঠন করতে হবে, নইলে বহু ফ্রন্টে লড়াই করার সক্ষমতা হারাবে পেন্টাগন। ইসরায়েলি মিডিয়ায় বলা হচ্ছে, ইরান ইতোমধ্যেই 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর তাদের ড্রোন ও ক্রুজ মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করে বলা না গেলেও তা বিপুল পরিমাণে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ চাপে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলে মোতায়েন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, আর মার্কিন যুদ্ধজাহাজ থেকেও মাঝে মধ্যে আক্রমণ চালানো হচ্ছে, যেমনটা গত সপ্তাহে দেখা গেছে। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক নিরাপত্তা মুহূর্ত। তিনি হুঁশিয়ারি দেন, বর্তমান বাজেটে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেন পুনর্গঠনের কোনো দৃষ্টিভঙ্গি নেই। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত অ্যারো-2, অ্যারো-3, ডেভিড স্লিং এবং আয়রন ডোম সিস্টেমগুলোর অনেক ইন্টারসেপ্টর ইতোমধ্যেই শেষ হয়ে আসছে। যুদ্ধ যত দীর্ঘ হবে তত বেশি যুক্তরাষ্ট্রকে নতুন করে মজুত পাঠাতে হবে। তবে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই যুদ্ধ চলতে থাকলে ইরান নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারে, যেমন অন্য ফ্রন্টে আক্রমণ শুরু করে ওয়াশিংটন ও তেল আবিবের উপর চাপ সৃষ্টি করা। তবে ইসরায়েলের তুলনায় ইরানের সামরিক ও অর্থনৈতিক স্থিতি দুর্বল, ফলে ইরান বেশিদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, এমনটাই মনে করছেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা। তবে এই মুহূর্তে যা সবচেয়ে বেশি উদ্বেগজনক তা হলো, এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্য প্রান্তেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ যদি সত্যি দীর্ঘায়িত হয়, তাহলে তা শুধু তেহরান বা তেল আবিব নয়, যুক্তরাষ্ট্রেরও কৌশলগত সক্ষমতা স্থায়ী চাপ সৃষ্টি করবে। এবং ভবিষ্যতে যদি চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে এই অস্ত্র সংকট মার্কিন নেতৃত্বদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। যুদ্ধের ৮ম দিনে ২০ জুন ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন গুরুতর আহত, এছাড়া আরো 15 জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপিও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছে। টেলিভিশনের প্রতিবেদনে উপস্থাপককে অধিকৃত অঞ্চলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আগমনের ছবির বর্ণনা দিতে শোনা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজেছে। ইসরায়েলি 39টি নতুন মিসাইল ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, এই হামলায় প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরানের আইআরজিসি জানিয়েছে, 19 জুন ইসরায়েলে 100টির বেশি ড্রোন ছোড়া হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন যুদ্ধকালীন উত্তেজনার কেন্দ্রে। ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এর মধ্যেই ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন এক বিবৃতিতে বলেছে, বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এই খবর জানিয়েছে আল জাজিরা। 19 জুন ইসরায়েল ইরানের যে স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে তার মধ্যে আছে খুন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর, নাতানস ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনা। সৌদি পরমাণু নিয়ন্ত্রক সংস্থা তাদের বিবৃতিতে আরো বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতাভুক্ত। এসব স্থানে হামলা চালানো শুধু বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি বিধান নীতিমালার সরাসরি লঙ্ঘন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েনকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ইরান ইসরায়েল সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছালে গোটা অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলো আরো ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে শাসন ব্যবস্থা বদলের কথা বলেছে ইসরায়েল। সরাসরি বদলের কথা না বললেও খামেনির গোপন ডেরার কথা আমেরিকা জানে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে রাশিয়া জানিয়ে দিল, ইরানের শাসন ব্যবস্থা বদলের বিষয়ে সায় নেই তাদের। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করা অকল্পনীয়। এটা নিয়ে কথা বলাও সমর্থনযোগ্য নয়। খামেনিকে হত্যা করলে ইরানের চরমপন্থা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন পেসকভ। তেল আবিবে ক্ষেপণাস্ত্র বৃষ্টি। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলিদের ঘুম ভাঙল ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে। ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব, রামাত গান, এমনকি বিয়ার আল সাবের মতো ব্যস্ত শহরগুলোতেও। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হাইফা ও আল নাকাবের দিকেও প্রায় 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে এবারের হামলা যেন আগের সব হামলাকে ছাপিয়ে গেল। তেল আবিবের মধ্যে উত্তরাঞ্চলে সরাসরি আঘাত হানার খবর নিশ্চিত করা হয়েছে। কল্পনার বাইরে এই হামলার সময় একটি এল আল যাত্রীবাহী বিমান তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ক্ষেপণাস্ত্র হামলার মুখে দিশেহারা বিমানটি শেষ পর্যন্ত লার্নাকায় ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে বীর আল সাবিতে, ইসরায়েলের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র সোরকা হাসপাতালের ওপর। আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং ইসরায়েলি মিডিয়া সরাসরি হাসপাতালে আঘাত হানার দাবি করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার না হলেও হতাহতের আশঙ্কা বাড়ছে।
এই সোরোকা হাসপাতাল কেবল একটি হাসপাতাল নয়, এটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য গাজায় আহত সৈন্যদের চিকিৎসার মূল কেন্দ্র, অত্যাধুনিক জরুরি কেন্দ্র এবং যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ সরঞ্জাম নিয়ে সজ্জিত এই হাসপাতালকে ইসরায়েলের সর্বোচ্চ সুরক্ষিত স্থানগুলোর মধ্যে একটি ধরা হতো। তাহলে প্রশ্ন ওঠে, এত নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারল? ইসরায়েলি মিডিয়া আরো জানিয়েছে, হাসপাতালের একটি তলায় নাকি বিপজ্জনক রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটেছে, যার ফলে জরুরি উদ্ধার অভিযান চলে। এই খবর পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এটি কি নিছকই একটি হামলা, নাকি এর পেছনে আরো গভীর কোনো বার্তা আছে? ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের হামলার ফলে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তেল আবিবের আকাশ থেকে শুরু করে ইসরায়েলের সুরক্ষিত হাসপাতাল পর্যন্ত সবই এখন হুমকির মুখে। এদিকে ইরানের টেলিভিশনে ইসরায়েলের হার্মেস 900 মডেলের ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে, ইস্পাহান শহরের পাশে এই হার্মেস 900 ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর আল জাজিরার। এবারে প্রথম ধ্বংস হওয়া কোনো ইসরায়েলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করলো ইরান। 18 জুন রাজধানী তেহরান ও ইস্পাহান সহ দেশটির বিভিন্ন স্থানে 14টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। বিবিসি সহ মার্কিন গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর মূলে আছে ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র, ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অপরিহার্য ভূগর্ভস্থ একটি স্থাপনা। এটি ধ্বংস করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। ফোর্দো ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা, যা রাজধানী তেহরান থেকে প্রায় 96 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি ইরানের দুটি প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি, যা দেশটির পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থাপনাটি মাটির প্রায় 80 থেকে 90 মিটার গভীরে অবস্থিত, এতটাই গভীরে যে ইসরায়েলের বোমা দিয়ে এটি ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের হাইফায় ইরানের আঘাত, তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ইসরায়েলের স্বীকারোক্তি। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা, শহরটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্যও জানানো হয়। ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বদলা হিসেবে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে পাইপলাইন ও ট্রান্সমিশন লাইনগুলোতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। কতটুকু ক্ষতি হয়েছে? বাজান পেট্রোলিয়াম কোম্পানি, যারা হাইফা বে কমপ্লেক্স পরিচালনা করে, তারা তেল আবিব স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে এই হামলায় তাদের পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলোতে স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী তেল শোধনাগার কার্যক্রম চলছে, তবে সাইটের বেশ কিছু সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। তারা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব মূল্যায়ন করছে। তবে হাইফা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই হামলা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গর্বের সাথে ঘোষণা করেছেন যে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বিতীয় ধাপে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। অর্থাৎ ইরান স্বীকার করে নিয়েছে এই হামলার দায়। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? হাইফা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। হাইফা কেবল একটি শহর নয়, ইসরায়েলের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী এই হাইফাতেই ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি অবস্থিত, যা দেশটির সামরিক সক্ষমতার জন্য অপরিহার্য। সামরিক গুরুত্বের পাশাপাশি হাইফা অর্থনৈতিকভাবেও ইসরায়েলের মেরুদণ্ড। এখানে শুধু বেশ কিছু তেল শোধনাগারই নেই, অসংখ্য রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আরো স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটি এই হাইফা এলাকাতেই অবস্থিত। 14 জুন রাত থেকে শুরু হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা শহর এবং তার আশেপাশের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। ইরান এই হামলাকে সরাসরি প্রতিরোধ ও প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে।
তাদের মতে ইসরায়েল যেভাবে একতরফাভাবে বেসামরিক ইরানিদের উপর আগ্রাসন চালিয়েছে তার জবাবে এই পাল্টা আঘাত অনিবার্য ছিল। ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই অভিযানে নেতৃত্ব দেয় এবং জানায় তারা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল ও কৌশলগতভাবে পঙ্গু করে দেবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায় তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে দেবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সামরিক শীর্ষ কর্মকর্তারা তার এই ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে ইরান ততক্ষণ নরকের দরজা খুলে আঘাত হানবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে হুঙ্কার এসেছে তাতে তো তেমনই ইঙ্গিত। সরাসরি ইহুদিবাদী শাসন ব্যবস্থার কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার করে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে। আর এর মধ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য, ইরান নাকি তাদের এক নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছে যা ইসরায়েল টেরই পায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক স্পষ্ট জানিয়েছেন, ইরানি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত হানবে। তার কথায়, আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি হচ্ছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্য করছে। ইরান শুধু রক্ষণাত্মকভাবে খেলছে না, বরং আক্রমণাত্মক ক্ষমতাও ব্যবহার করছে। সে বিষয়েও জোর দিয়েছেন তালাইনিক। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, তবে আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষা বিস্তৃত এবং জীবনের সকল স্তরের মানুষ এতে জড়িত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইসরায়েলি সরকারের ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শত্রু দীর্ঘযুদ্ধ টিকিয়ে রাখতে পারে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের পিঠ ভেঙে যাবে। নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েল কি বড় ভুল করছে? সবচেয়ে বড় চমক সম্ভবত এখানে। তালাইনিক ঘোষণা করেছেন, মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এমন যে ইসরায়েল নাকি এর মোতায়েন হওয়া টেরই পায়নি। তার কথায়, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তারা এই ধরনের আরো বিষয় দেখতে পাবে। মঙ্গলবার ভোরে অপারেশন ট্রু প্রমিসের নবম ধাপে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার রাতে প্রথম শুরু হওয়া এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে পরিচালিত হচ্ছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও ভাড়াটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আধা সরকারি মেহের সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিনে যাদের গুপ্তচর বৃত্তিতে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ইরান। অভেদ্য আয়রন ডোম ভেদ করেছে ইরানি মিসাইল। ইসরায়েল কি বড়সড় বিপদের মুখে? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরো ঘনীভূত। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
ঘটনা প্রবাহে সবচেয়ে বড় চমক হলো ইসরায়েলের কথিত অভেদ্য আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত। এটি কি কেবল একটি হামলা, নাকি ইসরায়েলের নিরাপত্তার ধারণাকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলছে? তেল আবিবে ইরানি প্রত্যাঘাত, আয়রন ডোম কি ব্যর্থ হলো? শনিবার ভোরে তেল আবিবে ইরানের প্রত্যাঘাতের খবর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নেতানিয়াহুর দেশ এবার বড়সড় বিপদের মুখে পড়তে পারে। শুক্রবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনা আইডিএফ এর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। ইসরায়েলি বিমান হামলার 24 ঘন্টার মধ্যে এই হামলাকে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে বিশ্ব। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যাচ্ছে তেল আবিবের ঠিক মাঝে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও আনন্দবাজার.com এর প্রতিবেদনে বলা হয়েছে তারা এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি। তবে ওই এলাকাতেই রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর এবং আরো নানা গুরুত্বপূর্ণ সামরিক দফতর। 19 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু লৌহ গম্বুজ ভেঙে আইডিএফ এর সদর দফতরে আঘাত করছে ক্ষেপণাস্ত্রটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হচ্ছে ভিডিওটি। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইরান 65 মিনিটে 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আবিবের দক্ষিণের 3 জনপদ দ্য কিরিয়া, রমাত গান এবং রিশন লেজিয়নে। এই জনপদগুলির মধ্যে দ্য কিরিয়ায় রয়েছে আইডিএফ এর সদর দফতর। এছাড়া রমাত গান এবং রিশন লেজিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। এরপর শনিবার ভোরেও ইসরায়েলের উত্তরের কয়েকটি জনপদকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন বলেছেন ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে। আয়রন ডোমকে ইসরায়েলের এক অপ্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হতো, যা তাদের আকাশ সীমাকে কার্যত দুর্ভেদ্য করে তুলেছিল। কিন্তু এই হামলায় যখন আইডিএফ সদর দফতরেই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারলো, তখন প্রশ্ন উঠছে আয়রন ডোম কি তার কার্যকারিতা হারাচ্ছে, নাকি ইরান এমন কোন কৌশল বা প্রযুক্তি ব্যবহার করেছে যা আয়রন ডোমের সীমাবদ্ধতাকে উন্মোচন করেছে? বিশেষজ্ঞরা এখন এই প্রশ্নগুলো নিয়েই চিন্তিত। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে তেহরান। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইরানি হামলা ইসরায়েলি শহরগুলোকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। তেল আবিবকে বিধ্বস্ত করেছে ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাত। ইরানের মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থার্ড অ্যারোকে হার মানিয়ে ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে। 16 জুন নতুন করে ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে ইরান। বিভিন্ন এলাকায় মিসাইল আঘাত হানে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের জরুরি সেবা জানিয়েছে মিসাইল এবং শার্পনেলের আঘাতে কমপক্ষে 67 জন আহত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের আক্রমণ শুধু নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ নেই, বরং তা উত্তরাঞ্চলীয় শহর নাকোরা থেকে শুরু করে দক্ষিণের ইলাত পর্যন্ত বিস্তৃত। সোমবার ভোরে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এক বিশাল আকারের ইরানি আক্রমণের খবর দিয়েছে। ইসরায়েল বারবার আসন্ন আক্রমণের বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানায়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে সেনাবাহিনী প্রায় 100টি ইরানি রকেট শনাক্ত করেছে, যার মধ্যে কয়েকটি দেশের কেন্দ্রীয় অঞ্চলেও পড়েছে। ইসরায়েলের মতো একটি দেশ যারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী, তাদের ভূখণ্ডে এত রকেট আঘাত হানতে পারে, এটা কি কল্পনাতীত ছিল না? চ্যানেল 13 এর খবর অনুযায়ী রকেট হামলায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে 4টি স্থানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তেল আবিবের কাছের শহর পেতাহ টিকভার মেয়র নিজেই নিশ্চিত করেছেন যে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে, যার ফলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে তাদের অত্যাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও 10টি রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি? এখানেই লুকিয়ে আছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। হিব্রু মিডিয়া নিশ্চিত করেছে যে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং 103 জন আহত হয়েছে। ইয়েদিওত আহরোনাত সংবাদপত্র জানিয়েছে, গ্রেটার তেল আবিবের গুশতান এলাকায় ইরানি রকেট হামলার পর কমপক্ষে 103 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, 7 জনের অবস্থা মাঝারি এবং বাকিদের সামান্য আঘাত রয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড আদমের বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের হামলায় 3 জন নিহত এবং 67 জন আহত হয়েছেন। ইরান ইসরায়েল সংঘাত আরো ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ভয়াবহ আঘাত হানছে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেল আবিব, হাইফা ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক আঘাত হানে ইরান। বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার যে দামে ছিল, সোমবার নাগাদ তা অন্তত 7% বেড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় $200 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য পশ্চিমা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে, যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে যুদ্ধ করছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে ইসরায়েলের প্রতিদিন $200 মিলিয়ন ব্যয় হচ্ছে। এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই দখলকৃত ফিলিস্তিনি শহরগুলোতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মারিফ বলছে, তেল আবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজার এলাকাগুলো ফাঁকা ও নিস্তব্ধ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশ্লেষকদের মতে, এই আর্থিক চাপ এবং নাগরিক জীবনে বিপর্যয় ইসরায়েলি সরকারের উপর অভ্যন্তরীণ চাপ আরো বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে, ক্ষতির পরিমাণ তত দ্রুত বাড়ছে। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনার লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ইরানও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত 25 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের গণমাধ্যম অনুসারে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 639 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। তারা এখন এমন পদ্ধতিতে হামলা চালাচ্ছে যা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থার্ড পেট্রিয়ট বা আয়রন ডোম মিলেও ঠেকাতে পারছে না। এসব হামলায় হতবাক হয়ে গেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির কর্মকর্তারাই স্বীকার করেছেন বিষয়টি। আল জাজিরা জানায়, ইরানের 2টি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়, আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত লগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে 2 তলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধার কর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।
এদিকে ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না, বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে অজ্ঞাত ওই কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেন। গত কয়েকদিন ধরে ইসরায়েল বলে আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখনো উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত 50% ধ্বংস হয়েছে। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা কমেছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র ওয়ারহেড বা বোমা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে অন্তত 20টি বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায় এবং 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানি ওই কর্মকর্তা বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা সহজেই মার্কিন থার্ড পেট্রিয়ট, অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং ও আয়রন ডোমের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে। তবে তিনি সেই ক্ষেপণাস্ত্রের নাম প্রকাশ করেননি। ইরানের হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবি বা ভিডিও সম্প্রচার করা যাবে না। সেনা স্থাপনার কাছাকাছি ক্ষতিগ্রস্ত জায়গার নির্দিষ্ট অবস্থান জানানো যাবে না। এমন কিছু নির্দেশনা দিয়ে 18 জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কোবি ম্যান্ডেলব্লিট। এতে আরও বলা হয়েছে, বিধ্বস্ত এলাকায় ড্রোন ও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা যাবে না। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দৃশ্য সম্প্রচার করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, সেন্সরশিপ বিভাগের অনুমোদন ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ভিডিও প্রকাশ করা যাবে না। শুধু নিষেধাজ্ঞা নয়, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের খবর কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়েও নির্দেশনা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগ। অপারেশন রাইজিং লায়ন, ইসরায়েলি ফ্রন্টে হামলার সংবাদ সংগ্রহে আইডিএফ সেন্সরের নির্দেশনা শীর্ষক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংবাদিকেরা এমন কিছু লিখতে বা দেখাতে পারবে না যা থেকে বোঝা যায় কোথা থেকে হামলা হয়েছে, কিভাবে আকাশ প্রতিরক্ষা কাজ করছে বা হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এসব তথ্য শত্রুর কাজে লাগতে পারে এবং দেশের নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনতে পারে। যে কোনো সংবাদে ইসরায়েলের নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো তথ্য থাকলে তা ছাপার আগে সাংবাদিক ও সম্পাদকদের সেন্সরশিপ বিভাগের অনুমতি নিতে হয়। বিদ্যমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর হতে পারে এমন যে কোনো সংবাদ বন্ধে ক্ষমতা রাখে সেন্সরশিপ বিভাগ। তবে ইসরায়েলি সেনাবাহিনী বা দেশের রাজনীতিবিদদের খ্যাতি নষ্ট করবে এমন কোনো প্রতিবেদন প্রকাশে হয়তো বাধা দিতে পারবে না সেন্সর। সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে 2023 সালে ইসরায়েলি সংবাদ মাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরও তীব্র করা হয়। এতে বলা হয়, যারা সুশৃঙ্খলভাবে ও ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদী প্রকাশনা পড়েন বা সন্ত্রাসী কাজের সরাসরি আহ্বান প্রচার করেন তারা শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হবেন। ইন্ডেক্স অন সেন্সরশিপের মতে, গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংগঠনগুলোর মতে ইরান সংঘাতে কেন্দ্র করে কোনো বিধিনিষেধ আসার আগেই সেন্সরশিপ বিভাগের নিরাপত্তা সংক্রান্ত বিষয়বস্তুর সংজ্ঞা ছিল খুবই বিস্তৃত। এর মধ্যে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, অস্ত্র চুক্তি, প্রশাসনিক বন্দী, ইসরায়েলের বৈদেশিক নীতি সহ অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। কোনো সাংবাদিক, কোনো প্রকাশনা বা সংবাদ মাধ্যম সেন্সরশিপ বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। আদালত চাইলে সেই সিদ্ধান্ত বাতিলও করতে পারে। আইডিএফ সেন্সরশিপ বিভাগ প্রায় সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ করে। গত মে মাসে ইসরায়েলি ফিলিস্তিনি সাময়িকী +972 জানিয়েছিল, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংবাদ মাধ্যমে বিধিনিষেধ আরোপে ঘটনা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সাময়িকীটির মতে 2024 সালে ইসরায়েলের সামরিক সেন্সরশিপ বিভাগ সম্পূর্ণভাবে 1635টি সংবাদ প্রকাশে বাধা দিয়েছে এবং আরও 6265টি সংবাদ প্রতিবেদনের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে। সেই হিসাবে প্রতিদিন প্রায় গড়ে 21টি প্রতিবেদনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া প্রতিবেদনের কোনো অংশের উপর বিধিনিষেধ দেওয়া হয়েছে তা প্রকাশ করাও নিষেধ। ফলে কোন তথ্য বাদ দেওয়া হয়েছে এবং কোনটি রাখা হয়েছে তা পাঠকের পক্ষে বোঝা অসম্ভব। 2024 সালের মে মাসে আল জাজিরাকে নিষিদ্ধ করে ইসরায়েলি সরকার। একই বছর নভেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইসরায়েলের উদারপন্থী দৈনিক হারেটস পত্রিকার উপর।
যেসব দেশের সঙ্গে ইসরায়েলি নেতাদের নিজেদের তুলনা করেন সেসব দেশের ইসরায়েলের মতো কোনো সামরিক সেন্সরশিপ বিভাগ নেই। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে 180টি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান 112তম। দেশটি হাইতি, গিনি বিসাউ, দক্ষিণ সুদান ও চাদের চেয়েও পিছিয়ে আছে। RSF এর মতে 2023 সালে 7 অক্টোবর গাজায় ইসরায়েল নৃশংস হামলা শুরু করার পর থেকে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা, বহুমাত্রিকতা ও সম্পাদকীয় স্বাধীনতা ক্রমাগত কমেছে। RSF আরও জানিয়েছে, ইসরায়েলের সম্প্রচার নিয়ন্ত্রণের সংস্থাগুলোর নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক সম্পর্ককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। শুধু সরকারপন্থী চ্যানেলকে সাধারণত শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেওয়া হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যমের উপর বিধিনিষেধ আরোপের আইন ভিত্তি বেশ পুরনো। ফিলিস্তিনের ব্রিটিশ শাসনামলের প্রথম সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করা হয় 1945 সালে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেই বিধিনিষেধগুলোই ইসরায়েলি আইনে অন্তর্ভুক্ত করা হয়। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এমন দাবিকে মিথ্যা প্রমাণ করে ইরান নিশ্চিত করেছে আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি এখনও জীবিত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গুরুতর আহত হলেও চিকিৎসার পর বর্তমানে শামখানি আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। সাম্প্রতিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইসরায়েল। তবে এ তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তীতে অবশ্য ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের 13 জুন প্রথম দফার বিমান হামলার পর থেকেই ছড়িয়ে পড়ে শামখানির মৃত্যুর খবর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, এমনকি ইরানের নিজস্ব কিছু গণমাধ্যমও প্রথমে তার শহীদ হওয়ার কথা জানায়। শামখানির মৃত্যুর এই খবরে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। কারণ শামখানি শুধু রাজনৈতিক উপদেষ্টা নন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইরানের অন্যতম মুখ্য পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তিনি। শামখানির এই বেঁচে থাকার প্রকৃত খবর প্রকাশ হতে সপ্তাহখানেক সময় লেগে যায়। গত শুক্রবার একটি বার্তায় শামখানি নিজেই জানান তিনি জীবিত এবং ইরানের জন্য জীবন দিতে সদা প্রস্তুত। তিনি আরও বলেন, ইসরায়েলি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি, তবে চিকিৎসকদের প্রচেষ্টায় এখন তিনি সুস্থতার পথে। এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্যে আসে একটি বড় বিভ্রান্তি। IRGC নিয়ন্ত্রিত ফার্স নিউজ এবং আধা সরকারি মেহের নিউজ প্রথমে শামখানির মৃত্যুর খবর দিলেও পরবর্তীতে তার জীবিত থাকার বিষয়টি স্বীকার করে এবং নতুন বিবৃতি প্রকাশ করে। শামখানির জীবিত থাকা কেবল ব্যক্তি নয়, কৌশলগত দিক থেকেও ইরানের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ চলমান যুদ্ধাবস্থায় এই ধরনের গুজব শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। গত 13 জুন ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার মাধ্যমে শুরু হয় এই নতুন উত্তেজনা। ইরান জুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে আঘাত হানে তেল আবিব। জবাবে ইরানও চালায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ইরানি হামলায় এখন পর্যন্ত অন্তত 25 জন ইসরায়েলি নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় প্রাণ গেছে অন্তত 639 জনের, আহত হয়েছেন আরও 1300 জনেরও বেশি। শামখানির জীবিত থাকার বিষয়টি এই অবস্থায় এক ধরনের স্বস্তির বার্তা হিসেবে এসেছে ইরানের ভেতর। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, তথ্যযুদ্ধ এবং বিভ্রান্তি ছড়ানো বর্তমানে যুদ্ধক্ষেত্রের বাইরেও একটি বড় কৌশল হয়ে দাঁড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।